থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, বাবা মার জানাজায় আসতে পারি নাই, হাতে হ্যান্ডকাফ ডান্ডা বেরি পড়ে প্যারোলে মুক্তি নিয়ে তারপরে বাবা মার জানাজায় আসে। কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা শুনেছেন রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমরা এখনও স্বাধীন হতে পারি নাই, আমরা এখনও ভোট দিতে পারি নাই। এদিকে সার্জিস আলম বলছে দুই একটা দলের কথাই কিছু যায় আসে না, কে কি বলল সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই, আমরা নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যমত হয়ে কাজ করব। এদিকে ভিপি নূর বলেছেন একই কথা, দুই একটা দলের জন্য মাথা ব্যথার কোনো কারণ নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তাহলে কি সবাই মিলে জামাত এবং ইসলামী ঐক্যফ্রন্ট সব একত্র? এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচিত সরকার পাবো। আমরা দিনে ঘরে থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, বাবা মার জানাজায় আসতে পারি নাই, হাতে হ্যান্ডকাফ ডান্ডা বেরি পড়ে প্যারোলে মুক্তি নিয়ে তারপরে বাবা মার জানাজায় আসতে হয়েছে। সত্য কি সত্য না? আমার ভাইরা বলে গেছেন সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে ৩৫০ জন এমপির সামনে কথা বলেছি। যখন দুঃসময় ছিল তখন আন্তর্জাতিক মহলে বিএনপির নেতা কর্মীদের দুঃসময়ের কথা আমি তুলে ধরেছি। যখন দুঃসময় ছিল তখন আমি টেলিভিশনে, মিডিয়াতে, পত্রিকায় নিয়মিত টকশোতে গিয়ে বিএনপির পতাকা তুলে ধরেছি। আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ চুপ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। সত্য কি সত্য না? এখন যদি তারা সামনে আসতে চায়, এখন যদি তারা আপনাদের নেতৃত্ব দেওয়ার খায়েশ রাখে, আপনারা কি সেটা মেনে নেবেন? আমি বিনীতভাবে বলি, দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল, দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল, তাদেরকে ভুলে যাবেন না। আমি কিন্তু এমপি না, গত 17 বছর আমি বিরোধী দলের রাজনীতি করেছি। 3.5 বছর সংরক্ষিত মহিলা আসনে
সংসদ সদস্য দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে নিয়ে গেছে। আমার আবেদন থাকবে, আমাদের দুর্দিন কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচিত সরকার পাবো। ইনশাআল্লাহ আশা করি ফেব্রুয়ারিতে আপনাদের ভোটে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রোপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা। কষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয়। খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, এই মাঠের বাইরেও। কাজে মাঠে যারা আছেন, মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে, দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই।
প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যারা পীর সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের যে অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে কি বিএনপির কপাল পুড়তে যাচ্ছে? এমন শিরোনামে কিছু ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে এনসিপি অর্থাৎ ভিপি নূর এবং জামাত ইসলাম, ইসলামী ঐক্য ফ্রন্ট সবাই একত্রে গণমিছিল করেছেন এবং মিটিং করেছেন। তারা জোট বাঁধলে কি হতে পারে? রুমিন ফারহানার এই কথায় কি বোঝা যাচ্ছে? বিএনপি কি কপাল পুড়ছে নাকি তারা সফলতা পাবে? এমন প্রশ্ন